আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কেমন দিলাম মিস্টার রাসেল? তার মানে এসব তুমি করেছো? তোদের অফিসে আমার এক ফ্রেন্ড চাকরি করে, তাকে বলছি তুই অফিসে কি করস সব খবর আমাকে দেওয়ার জন্য। তুই সকালে ওই মেয়েকে জড়িয়ে ধরছিস, সেটা আমার বন্ধু ছবি তুলেছে। কে তোমার বন্ধু? আমাকে কি বোকা মনে করছিস? তার নাম বলে দিলে তুই তাকে অফিস থেকে বের করে দিবি। তাহলে তুই অফিসে কি করিস, আমাকে এসবের খবর কে দিবে? আমি যা খুশি করি, তোমার সমস্যা কোথায়? তুমি তো আমাকে স্বামী হিসেবে মানো না। আমি যতদিন না তোকে ছেড়ে যাচ্ছি ততদিন তুই আমার কথা মতো চলবি, আর না হলে আমি কি করতে পারি সেটা তুই ভালো করেই জানিস। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি মারিয়া রুমে নেই। দুপুরে খাবার খাওয়ার সময় আব্বু বলল, তুই কাল থেকে জীবনে যে অফিস দেখাশুনো করে সেটা তুই দেখাশুনো করবি, আর জীবন আমারটা দেখাশুনো করবে। আমি ঠিক আছি বলে খাবার খেতে রুমে চলে আসলাম। মনে মনে খুশি হলাম। মারিয়ার চেহারায় কেমন চিন্তার ভাঁজ পড়ে গেল। আমি একটা ঘুম দিলাম। ঘুম থেকে বিকালে উঠে বাহিরে চলে গেলাম। বাহিরে এসে অফিসের ম্যানেজারের কাছে ফোন দিয়ে রিয়ার নাম্বার নিলাম। তারপর রিয়াকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি রাসেল, তোমার অফিসের বস। ও ভাইয়া, তুমি? এখন বলো তোমার বাসা কোথায়? আমি আসতেছি। আমার বাসা এইখানে। ঠিক আছে, আমি আসছি বলে ফোনটা কেটে মার্কেট থেকে কিছু ফল আরও কিছু জিনিস কেনাকাটা করে রিয়াদের বাসায় চলে গেলাম। কলিং বেল চাপ দেওয়ার পর রিয়া দরজা খুলল। ভাইয়া কেমন আছো? আর এগুলো আনার কি দরকার ছিল? আমি ভালো আছি, আর এই প্রথম তোমাদের বাসায় আসলাম। খালি হাতে আসে কি করে? চলো ভিতরে চলো। তারপর ভিতরে ঢোকার পর রিয়া আমাকে তার আব্বু আম্মুর রুমে নিয়ে গেল। আমি রিয়ার আব্বু আম্মুকে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনতে পারলাম না বাবা। আব্বু আম্মু ভাইয়া হলো আমার অফিসের বসের ছোট ছেলে, নাম রাসেল চৌধুরী। কেমন আছেন আপনারা সবাই? আছি মোটামুটি ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তোমার বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তো আঙ্কেল ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করার জন্য, কিন্তু বাবা টাকা পয়সা অনেক লাগবে, আমাদের দ্বারা তো এত টাকা জোগাড় করা সম্ভব না। আমি রিয়ার সাথে কথা বলেছি, আমি আপনার চিকিৎসা করাবো। যত টাকা লাগে আমি দিব। আগামীকাল আপনাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিব। তুমি আমার জন্য এত কিছু করবে? আপনি রিয়ার বাবা না হলেও করতাম। আমি আপনার ছেলের মতো, তাই ছেলেই বাবারা অপারেশন করতে পারবে না? কিন্তু বাবা অপারেশন করতে তো অনেক টাকা লাগবে। টাকা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করছি। রিয়া তোর ভাইয়াকে নাস্তা দে। আমি এখন কিছু খাবো না, পরে এক সময় খাবো। তা বললে তো হবে না ভাইয়া, তুমি এই প্রথম আমাদের বাসায় এসেছো, খালি মুখে তোমাকে যেতে দিতে পারি না। তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। মানা করার পরও শুনলো না। তারপর হালকা নাস্তা করে তাদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এবার আপনাদেরকে বলি, আমাকে আব্বু এত কথা বলার পরও কেন আমি বাসা থেকে বেরিয়ে যাইনি। তার কারণ হলো, আমি রিয়াকে কথা দিয়েছি তার বাবার অপারেশন করাবো, তাই বাসা থেকে বেরিয়ে যাইনি। রিয়ার বাবার অপারেশন শেষ হলে আমি আর এখানে থাকবো না। আপনারা হয়তো জানেন না, আমি বাবার কথা অনেক কষ্ট পেয়েছি। যে বাবা আমার কোনো কথা না শুনে এতগুলো কথা বলল, সে বাসায় আমি থাকতে চাই না। তো যাই হোক, বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর বুয়া এসে দরজা খুলে দিল। ভিতরে ঢুকে দেখি সবাই সোফায় বসে গল্প করছে। আমি তাদের সাথে কোনো কথা না বলে রুমে চলে আসলাম। তারা হয়তো বুঝতে পারছে কেন কথা বলি নাই। কিছুক্ষণ পর মারিয়া রুমে আসলো। এতক্ষণ কোথায় ছিলি? আর কারোর সাথে কথা না বলে রুমে চলে আসলি কেন? সেটা আমার ব্যাপার, আপনার কোনো সমস্যা আছে? তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? আপনার সাথে কিভাবে কথা বলবো? আমি তো আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। তুই হয়তো আগের কথা ভুলে গেছস। কিছু ভুলি নাই, আপনার যা খুশি করার করেন বলে ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে খাবার খেতে বসলাম। আব্বু, তোমার সাথে কিছু কথা আছে। বলো, কি কথা? আমি 10-15 দিন অফিসে যাব না, আমার কিছু কাজ আছে, সেগুলো শেষ করে তারপরে অফিসে যাব। কি কাজ? সেটা সময় হলে জানতে পারবে, এখন আমি বলতে পারবো না। ঠিক আছে। আমি মারিয়ার দিকে তাকিয়ে দেখি কি যেন চিন্তা করছে, হয়তো ভাবছে কি কাজ করব আমি। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। পিছনে গিয়ে দেখি ভাবি রুমে আসলো। ভাবি তুমি হঠাৎ আমার রুমে?
কেন আসতে পারে না বুঝি? আমি তা বলি নাই। আচ্ছা, এসব বাদ দাও। আগে বলো, তুমি কি কাজ করবে? ভাবি সেটা আমি এখন বলবো না, সময় হলে সব দেখবে। আমি জানি তুমি সবার উপরে রাগ করে আছো। আমি জানি তুমি এমন কাজ করবে না। আমাকে একটু বলবে অফিসে কি ঘটেছে? তাহলে শুনো। তারপর ভাবিকে সব খুলে বললাম। এখানে তো তোমার কোনো দোষ নেই। রিয়া তো তোমায় জড়িয়ে ধরেছে, কিন্তু বাবার এই ধরনের কথা বলা ঠিক হয়নি। এখানে তো বোন তার ভাইকে জড়িয়ে ধরছে। তুমি জানো ভাবি, আব্বুর কথায় আমি অনেক কষ্ট পেয়েছি। নিজের ছেলের একটা কথা শুনে নাই, সে মারিয়ার কথা শুনেছে। থাক, এটা নিয়ে চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না। আমি জানি এখন বাবা আমাকে তেমন বিশ্বাস করবে না। আমি সত্যি কথা বললে তার কাছে মিথ্যা মনে হবে। হঠাৎ মারিয়া দরজায় দাঁড়িয়ে বলল, আমি কি ভেতরে আসতে পারি? আরে, তোমার রুম, তুমি আসবে না তো কে আসবে? আসো। দেবর ভাবের কি কথা হচ্ছে আমি কি জানতে পারি? তেমন কিছু না, ওর কাছে জানতে চেয়েছি ও 10-15 দিন কি করবে, কিন্তু দেবর আমাকে বলে না। ঠিক আছে ভাবি, তুমি যাও, আমি দেখছি। ভাবি রুম থেকে বেরিয়ে গেল। তারপর মারিয়া আমাকে বলল, তোর কি কাজ আছে? আপনার কাছে বলতে বাধ্য নই। তুই ভুলে যাস না আমি তোর স্ত্রী। কিছুদিনের জন্য, তারপর তো আপনি চলে যাবেন। আমার প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয়নি। আমি যা বলবো তোকে তাই করতে হবে। পারবো না, আপনার যা খুশি করতে পারেন বলে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মারিয়া বিছানায় শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাহিরে চলে গেলাম। কারোর সাথে তেমন কথা বলি নাই। বাহিরে এসে একটা রিক্সা নিয়ে চলে আসলাম রিয়াদের বাসায়। নিজেদের গাড়ি থাকার পরও নিয়ে আসি নাই, কারণটা আপনারা জানেন। আর 10-15 দিন আমি রিয়ার বাবার অপারেশনের জন্য সময় নিয়েছি। রিয়াদের বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর রিয়ার আম্মু দরজা খুলে দিল। ওনার সাথে কিছু কথা বলে ভিতরে গেলাম। তারপর আঙ্কেলের সাথে কথা বললাম। আন্টি আঙ্কেলকে রেডি করিয়ে দিল। আমি একটা অ্যাম্বুলেন্সকে ফোন দিয়ে আসতে বললাম। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স চলে এসেছে। তারপর আঙ্কেলকে ধরে বাইরে নিয়ে আসলাম। তারপর হাসপাতালে চলে আসলাম। আঙ্কেলকে ভর্তি করিয়ে দিলাম। আসার সময় আমার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা উঠিয়ে নিলাম। দেখতে দেখতে 10 দিন চলে গেছে। এই 10 দিনে মারিয়ার সাথে তেমন কথা বলি নাই, আব্বুর সাথেও বলি নাই। আর রিয়ার আব্বুর অপারেশন শেষ, আল্লাহ দিলে এখন তিনি মোটামুটি সুস্থ আছেন। রাতে সবার সাথে খাবার খাওয়ার সময় আমি বললাম, আমি কালকে থেকে অফিসে যাব। তুই না বললি 10 বা 15 দিন পরে যাবি? আমার কাজ শেষ। রাসেল, তুই খাবার খাওয়া শেষ করে আমার রুমে একটু আসিস তো। আমি খাবার খেয়ে আব্বুর রুমে চলে গেলাম। বলো, কি জন্য ডেকেছো? রিয়ার আব্বু এখন কেমন আছে? তুমি জানলে কেমন করে? তুই কি মনে করছিস আমি তোর সব খেয়াল রাখি? তুই বাসা থেকে কোথায় যাস, কি করিস? এখন মোটামুটি ভালো আছে। ডাক্তার বলেছে আরও কিছুদিন পর বাসায় নিয়ে যেতে পারবে। তুই আমার উপর রেগে আছিস তাই না? হঠাৎ এই কথা বললে কেন? আমি জানি মারিয়া তোকে ফাঁসানোর জন্য আমার কাছে বলেছে। আর আমি একদিন তোর রুমের পাশ দিয়ে যাওয়ার সময় মারিয়ার কিছু কথা শুনি। তখন আমি বুঝতে পারলাম মারিয়া তোকে স্বামী হিসেবে মেনে নেয়নি। তো আমাকে একটু বলবি তোদের মাঝে কি হয়েছে? তাহলে শোনো। তারপর সব খুলে বললাম। শুধু তোমাদের সম্মানের কথা চিন্তা করে কিছু বলতে পারি নাই, আর তোমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। তুই তো ভুল কিছু করিসনি, তার অন্যায়ের প্রতিবাদ করেছিস, তাই বলে মারিয়া তোর সাথে এরকম করবে? তুই বাবা আমাকে মাফ করে দিস। ওই সময় না বুঝে তোর গায়ে হাত তুলেছি। আরে কি করছো আব্বু? তুমি আমার কাছে মাপ চেতে হবে না। তোমার উপর অভিমান ছিল, তুমি আমার একটা কথাও শুনো নাই। তুমি আমাকে কখনো খারাপ কাজ করতে দেখেছো? এখন আর তোমার উপর অভিমান নেই। ঠিক আছে, এখন তুই কি করতে চাস? আমি এখন অফিস দেখাশোনা করব, আর 3 মাস পরে মারিয়াকে ডিভোর্স দিয়ে দিব। হঠাৎ এরকম সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আগে কিছুদিন দেখ, তারপর না হয় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিস। ঠিক আছে, আমি এখন রুমে যাচ্ছি বলে রুমে চলে আসলাম। এখন কিছুটা ভালো লাগছে, বাবা তার ভুল বুঝতে পেরেছে। রুমে এসে দেখি মারিয়া কার সাথে যেন মোবাইলে হেসে হেসে কথা বলছে। মনে হয় বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। বললে বলুক, তাতে আমার কি। আমি কোনো কথা না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। মারিয়া কথা শেষ করে আমার পাশে শুয়ে পড়ল। দেখতে দেখতে আরও 2টা মাস চলে গেছে। প্রথম কয়েকদিন মারিয়া আমার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু এখন তেমন খারাপ ব্যবহার করে না। আমি তার সাথে বেশি কথা বলি না। রাতে খাবার খেয়ে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে আসি। কিছুক্ষণ পর মারিয়া রুমে আসলো, দরজা বন্ধ করে আমার পাশে এসে শুয়ে পড়ল। রাসেল, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? আমি জানি তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। হঠাৎ আপনার এত পরিবর্তন কেন? নাকি অন্য কিছু প্ল্যান করছেন? আমি কোনো প্ল্যান করি নাই, আমি তোমাকে ভালোবাসি।
তোমার সাথে থাকতে থাকতে কখন তোমাকে ভালোবেসে ফেলছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আপনার আর কোনো কথা থাকলে বলতে পারেন। আমি এখন ঘুমাবো, সকালে অফিসে যেতে হবে। মারিয়া হয়তো আমার এরকম কথা আশা করে নাই। বালিশে মাথা দিয়ে কান্না করছে। করুক, আমার কি, তাকে কিছুদিন কষ্ট পেতে হবে, তারপর তাকে মেনে নিব। সকালে ঘুম থেকে উঠে দেখি মারিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। দেখতে একদম মায়াবী লাগছে। হঠাৎ মারিয়ার পেটের উপর চোখ গেল, দেখি তার পেটের উপর কাপড় নেই। ইচ্ছে করছে তার পেটে একটা কিস করি। পরে আবার চিন্তা করলাম না, এখন তাকে কিছু করব না। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি মারিয়া বিছানায় বসে আছে। আমি তার সাথে কোনো কথা না বলে রেডি হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি সবাই টেবিলে বসে আছে। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। কিরে মারিয়া কোথায়? রুমে আছে। ওকে সাথে করে নিয়ে আসলি না কেন? গতকাল রাতে না খেয়ে ও ঘুমিয়ে গেছে। কি বলছো তুমি? আমি গতকাল ওকে টেবিলে খাবার খেতে দেখলাম। তুই রুমে চলে যাওয়ার পর মারিয়া তোর পিছনে চলে গেছে খাবারে পানি ঢেলে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে নাস্তা দাও। মারিয়া আসুক, সবাই একসাথে খাবো। তাহলে তোমরা খাও, আমি অফিসে যাচ্ছি বলে চেয়ার থেকে উঠে বাইরে চলে আসলাম। আব্বু আম্মু সবাই অনেক ডেকেছে, কিন্তু আমি শুনে বাইরে এসে গাড়ি নিয়ে সোজা অফিসে চলে গেলাম। আমার গাড়ি দেখে মনে হয় দারোয়ান চিনতে পেরেছে, তাই আমাকে সালাম দিল। কারণ আব্বু গতকাল রাতে ম্যানেজারকে ফোন দিয়ে বলে দিছে। আমি অফিসের ভিতর যাওয়ার সময় হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলাম। আমি পড়ি নাই, কিন্তু আমার সাথে যে ধাক্কা খেয়েছে সেই নিচে পড়ে গেছে। আমি তাকে হাত বাড়িয়ে ওঠাতে গেলে মেয়েটা আমার হাত না ধরে উঠে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। কুত্তার বাচ্চা, দেখে চলতে পারিস না? সরি, আমি আপনাকে দেখতে পাইনি। দেখতে পাস নাই নাকি ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিলি? তোদের মতো ছেলেদের আমার ভালো করে জানা আছে। সব ছেলের মতো আমি না। আর আমার বাসায় বউ থাকতে আপনার সাথে ধাক্কা খেতে যাব কেন? আর একটা কথাও বলবি না। তুই জানিস আজকে আমার অফিসে নতুন বস আসবে। তোর জন্য আজকে আমার লেট হয়ে গেছে। যদি বস আমাকে কিছু বলে তাহলে তোর খবর আছে। বলে মেয়েটা ভিতরে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে অফিসের ভিতরে গেলাম। গালটা অনেক ব্যথা করছে, হাতে শক্তি আছে বলতে হবে মেয়েটার। কেউ দাঁড়িয়ে আমাকে সালাম দেয়নি, হয়তো আমাকে চিনতে পারে নাই। আমি ভিতরে ঢুকে পিয়নকে বললাম, বসের কেবিন কোনটা? তখন পিয়ন আমাকে কেবিনটা দেখিয়ে দিল। আমি আগে অফিসে আসছি ঠিকই, কিন্তু ভিতরে আসা হয়নি, তাই কেবিনটা চিনতে পারি নাই। আমি কেবিনে ঢুকে চেয়ারে বসে ম্যানেজার আঙ্কেলকে ফোন দিয়ে আসতে বললাম। কিছুক্ষণ পর ম্যানেজার আসলো। আমি ওনাকে আমাদের বাসায় দেখেছি, তাই চিনতে কষ্ট হয়নি। রাসেল, তুমি কখন এসেছো? কিছুক্ষণ আগে আসলাম। আপনি কেমন আছেন আঙ্কেল? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আঙ্কেল, সবাইকে মিটিং রুমে আসতে বলো। আমি সবার সাথে পরিচয় হব এবং কিছু কথা বলবো। ঠিক আছে রাসেল, আমি সব ব্যবস্থা করতেছি। ম্যানেজার চলে গেল। কিছুক্ষণ পর পিয়ন এসে আমাকে মিটিং রুমে যেতে বলল। আমি পিয়নের সাথে মিটিং রুমে চলে গেলাম। আমাকে দেখে হয়তো সবাই অবাক হচ্ছে। আমাকে দেখে তারা সাথে সাথে দাঁড়িয়ে গেল। সবাই একসাথে বলল, সরি স্যার। হঠাৎ সবাই সরি বলছো কেন? আসলে স্যার, আপনাকে আমরা চিনতে পারি নাই, কখনো আপনাকে দেখি নাই। আপনি অফিসে আসার পর আমরা কেউ আপনাকে স্বাগতম জানাই নাই। ওটা সমস্যা নেই, তোমরা আমাকে চিনতে পারো নাই। আচ্ছা, যে কারণে আপনাদের সবাইকে এক করলাম। আমি অফিসে আজকে নতুন, তেমন বুঝি না। তোমরা আমাকে কাজে সাহায্য করবে, আর তোমরা নিজের অফিস মনে করে কাজ করবে। সবার সাথে আরও কিছুক্ষণ কথা বলে যেই না রুম থেকে বেরিয়ে আসবো, হঠাৎ একটা জায়গায় চোখ পড়তেই দেখি তখনকার মেয়েটা বারবার মাথা লুকিয়ে নিচ্ছে। এই, তুমি এরকম লুকালুকি করছো কেন? আর তুমি আমার কেবিনে আসো বলে আমি নিজের কেবিনে চলে আসলাম। কেবিনে এসে একটা ফাইল দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মেয়েটা বলল, আসতে পারি স্যার? আসুন। মেয়েটা কেবিনে ঢুকে এমন করবে আমি তো ভাবতে পারি নাই। আরে ভাই, খারাপ কিছু না। মেয়েটা কেবিনে ঢুকে আমার সামনে এসে পা জড়িয়ে ধরে কান্না করে দিল।